Bismillah Rahman Rahim. Welcome everybody to Bar Professional Training Course conducted by Batul Academy. আমরা একটা নতুন ট্রায়াল কোর্স শুরু করতে যাচ্ছি, সেটা হলো ধর্ষণ মামলার ট্রায়াল কোর্স। আপনারা জানেন সারা দেশে ধর্ষণ অপরাধটা বেড়েই গেছে, প্রচুর ধর্ষণের ঘটনা ঘটছে। তো অ্যাজ এ লয়ার হিসেবে আপনি এই ধর্ষণের মামলাগুলোতে কিভাবে আহ, দক্ষতা সাপ রাখবেন, ট্রায়াল কিভাবে কন্ডাক্ট করবেন, এই জন্য আপনাদের বিদ্যমান দক্ষতাকে আরো শানিত করার লক্ষ্যে আমাদের এই প্রসেসটা। তো আমরা এই ট্রায়াল কোর্সটা সাজিয়েছি, এটা হলো আমাদের 20 ঘন্টার একটা সিজন। 10টা ওয়ার্কশপ হবে এবং এই ওয়ার্কশপ গুলো আমরা সাধারণত শুক্রবার রাতে করার চিন্তা ভাবনা করেছি, বা ফ্লেক্সিবল শিডিউলে হতে পারে। তো যাই হোক, আমরা এই সিজনে 10টি ওয়ার্কশপকে মানে বিভক্ত করেছি অনেকগুলো টপিকে। তো আমাদের প্রথম যে ওয়ার্কশপটা, সেই ওয়ার্কশপে আমরা 4টা টপিক নির্ধারণ করেছি, বা 5টা টপিক থাকবে আমাদের, যেগুলো আমরা আলোচনা করব। তার মধ্যে একটা হলো আহ, যৌন সঙ্গম যে সকল শর্ত সাপেক্ষে অপরাধ বলে গণ্য হতে পারে। যে কোনো ধরনের যৌন সঙ্গমই কিন্তু অপরাধ না। এই যৌন সঙ্গম অনেকগুলো অবস্থার উপর নির্ভর করে সেটা অপরাধ হওয়ার জন্য। তো এটাই আমরা মানে আইডেন্টিফাই করব যে হোয়াট আর দোজ সেক্সুয়াল ইন্টারকোর্স দ্যাট মে বি অ্যান অফেন্স। আমাদের প্রথম প্রসেসটা থাকবে, মানে আপনি যখন অ্যাজ এ লয়ার হিসেবে একটা নালিশি দরখাস্ত প্রস্তুত করবেন, অথবা এজাহার দায়ের করবেন, অথবা আপনার কাছে যখন কেউ এ ধরনের মামলা নিয়ে আসবেন, তখন এজাহার দেখে অথবা নালিশি দরখাস্ত পড়ে আপনি বোঝার চেষ্টা করবেন যে এখানে আহ যে ধরনের বা যেভাবে উম, যৌন সঙ্গমের কথা বলা হয়েছে, সেই ধরনের আহ, সেই পরিস্থিতিতে যে মানুষদের মধ্যে, যে মহিলা এবং পুরুষের মধ্যে যৌন সঙ্গমের ঘটনাটি ঘটেছে, সেটা আসলে যৌন সঙ্গমের অপরাধের পর্যায়ে পড়ে কিনা। এই জন্য দিস ইজ দ্য ফার্স্ট টপিক, আইডেন্টিফাইং দোজ সেক্সুয়াল ইন্টারকোর্স দ্যাট মে বি অ্যান অফেন্স। তো অ্যাজ এ লয়ার হিসেবে আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে কোন ধরনের যৌন সঙ্গম অপরাধের পর্যায়ে পড়তে পারে। দ্বিতীয়ত হলো যে অপরাধ সংগঠনের আইনানুগ সংগঠন। অর্থাৎ আমরা অ্যাজ এ লয়ার হিসেবে আমাদের সবসময় এটা, স্পেশালি ক্রিমিনাল ল প্র্যাকটিশনার হিসেবে, আমাদের সবসময় এটা মনে রাখতে হবে যে আহ নালিশি দরখাস্তে অথবা এফআইআর এ অপরাধ সংগঠনের যে বর্ণনা দেওয়া হয়েছে, সেই বর্ণনাটা সংশ্লিষ্ট অপরাধকে কনস্টিটিউট করতে পেরেছি কিনা। সিআরপিসির 221 সাবসেকশন 5 থেকে আমরা দেখেছি যে কাউকে যদি আমরা অভিযুক্ত করতে চাই, সেই অভিযোগে সংশ্লিষ্ট অপরাধ আইনানুগভাবে সংগঠনের সকল উপাদানের উপস্থিত থাকতে হবে। তাহলে 221 সাবসেকশন 5 সিআরপিসি থেকে অ্যাজ এ ক্রিমিনাল ল প্র্যাকটিশনার হিসেবে সবসময় আমাদের খুঁজে বের করতে হবে যে এফআইআর অথবা নালিশি দরখাস্তে অপরাধ সংগঠনের যে বর্ণনা দেওয়া হয়েছে, সেই বর্ণনাটা সংশ্লিষ্ট অপরাধকে কনস্টিটিউট করতে পেরেছি কিনা। অ্যাজ এ ক্রিমিনাল ল প্র্যাকটিশনার হিসেবে আমাদের খুব খুব করে বুঝতে হবে যে অপরাধ আইনানুগভাবে কিভাবে সংগঠিত হয়। অপরাধ আইনানুগভাবে সংগঠিত হওয়াটা যদি আমরা ভালো করে বুঝতে না পারি, তাহলে আমরা ক্রিমিনাল ল প্র্যাকটিশনার হিসেবে ভালো প্র্যাকটিস করতে পারবো না। তেমনি ভাবে এই রেপ ট্রায়ালের ক্ষেত্রে রেফের অফেন্সটা কিভাবে কনস্টিটিউট হয়, এর আইনসঙ্গত কনস্টিটিউশনটা কিরকম হবে, আহ, সেটা আমরা আলোচনা করব। যেমন ধরেন, আহ, আহ, ধর্ষণের অপরাধ আইনানুগভাবে সংগঠন করার ক্ষেত্রে ভিকটিমের কনসেন্টটা কিভাবে নেওয়া হয়েছে, প্রতারণা করে নেওয়া হয়েছে কিনা, অথবা ভিকটিমকে কোনো ফলস প্রমিস দেওয়া হয়েছে কিনা, আহ, অথবা তাকে কোনো থ্রেট করা হয়েছে কিনা টু হ্যাভ সেক্স উইথ দ্য অফেন্ডার। এই জিনিসগুলো আহ, যৌন সঙ্গম ক্ষেত্রে ধর্ষণের অপরাধকে সংগঠিত করতে পারে। তো এগুলো ঠিক কি অবস্থাতে
কোন অবস্থার প্রেক্ষিতে চিট করা হয়েছিল, মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল, অথবা ভয়ভীতি দেখিয়ে যৌন সঙ্গমে বাধ্য করা হয়েছে। এই জিনিসগুলো নিয়ে আমরা থ্রেডবের আলোচনা করে দেখাবো আপনাদের যে আহ, নালিশি দরখাস্ত বা এফআইআর এ যে ঘটনাটা বর্ণনা করা হয়েছে সেটা আদৌ ধর্ষণের অপরাধকে আইনানুগভাবে সংগঠিত করতে পেরেছি কিনা। এই ধর্ষণের অপরাধ আইনানুগভাবে সংগঠনের উপর নির্ভর করে আপনি জামিনী মুক্তির দরখাস্ত মুখ করতে পারবেন, এখানে ত্রুটি বিচ্ছুতিগুলো উল্লেখ করে। এটার ভিত্তিতে আপনি ডিসচার্জ পিটিশন মুখ করতে পারবেন। এটার ভিত্তিতে আপনি আসামির ডিফেন্স কাউন্সিল হলে ডিফেন্স নির্ধারণ করতে পারবেন, এবং এটার আলোকে আপনি জেরা করতে পারবেন। এবং সেই জেরার থেকে যে ফাইন্ডিংস গুলো আপনি আনবেন সেখান থেকে আর্গুমেন্টস প্রস্তুত করতে পারবেন। এই জন্য একজন সিভিল ল প্র্যাকটিশনার হিসেবে সর্বদাই এই কনস্টিটিউশনাল অফেন্স, অপরাধের আইনানুগ সংগঠন সম্পর্কে ভালো করে আমাদের বুঝতে হবে। ঠিক একইভাবে ধর্ষণের যৌন সঙ্গম হলেই যে সেটা অপরাধ হবে, দ্যাট ইজ নট লিগালি কারেক্ট। এটা অনেকগুলো সাবজেক্ট করা হয়েছে, যেমন কনসেন্ট, উইল, তারপরে ফলস প্রমিস, এজ, অনেকগুলো প্যারামিটারের উপর এই যৌন সঙ্গমটা ধর্ষণের অপরাধ আইনানুগভাবে সংগঠিত করে কিনা তার উপর নির্ভরশীল হবে। এবং এই জিনিসগুলো সুন্দর করে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। চতুর্থ টপিক যেটা আমরা করেছি যে যৌন সঙ্গমের সময় সংঘটিত অন্যান্য অপরাধের জন্য অভিযুক্ত করে। আমরা দেখি অনেক সময় যে এই যৌন সঙ্গম করতে গিয়ে অনেক সময় আরো মানে অ্যাসোসিয়েট কিন্তু অপরাধ সংঘটিত হয়। যেমন হার্ট হয়, অর্থাৎ মারপিট করে ভিকটিমকে, অথবা আহত করে ভিকটিমকে, কখনো কখনো মেরেও ফেলে। এই জিনিসগুলো কিভাবে ধর্ষণের মূল অপরাধের সঙ্গে অ্যাজ অফেন্স অফ ডিফাইন্ড আন্ডার পিনাল কোড, এই দুইটা অফেন্স একসঙ্গে করে এক মানে মানে সিঙ্গেল ট্রায়ালে চার্জ করে বিচার করা যাবে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। প্রথম ওয়ার্কশপে আমরা আরেকটা টপিক নির্ধারণ করেছি, সেটা হলো যে সহযোগী আসামি যারা আহ, যৌন সঙ্গমের কাজে সহযোগিতা করেছে বলে অভিযোগ করা হয়েছে নালিশি দরখাস্তে অথবা এফআইআর এ, সেই যৌন সঙ্গমের সহযোগী যারা, যারা হয়তো অনেক সময় বন্ধু বান্ধব থাকে, আত্মীয় স্বজন থাকে, ঘরে আশ্রয় দিয়েছে, বাইরে তালা লাগিয়ে দিয়ে সে গেটের বাইরে ওয়েট করতেছে, অথবা নানাভাবে শেল্টার দিয়েছে। এই যে যৌন সঙ্গমের কাজে যারা আহ, সহযোগিতা করেছে, তাদের সহযোগিতাটা, তাদের কাজটা আহ, আসলে অপরাধের পর্যায়ে আহ, পড়ে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা আমরা রেখেছি যে ইমপ্লিকেটিং আদার্স উইথ দ্য রেফিস্ট লিগালি, that is the what are the acts, omission or aids of a person held liable as abettor of the offense of rape। এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। আর 5 নম্বর টপিকে যেটা আমাদের রাখা হয়েছে সেটা হলো যে এজাহার নামীয় নয় এমন ব্যক্তিদের যৌন সঙ্গমের অপরাধে জড়িত করো, অর্থাৎ কখনো কখনো যাদেরকে আমরা অ্যাবেটর বলি। হুম, যে implicating some other person not suspected in FIR as an abator but implicated in CS। নালিশি দরখাস্ত অথবা এফআইআর এ সাসপেক্টই করা হয়নি, কিন্তু পুলিশ যখন চার্জশিট দেয় তখন দেখা যায় কিছু ব্যক্তির নামে অভিযোগ নিয়ে আসে, তারা চার্জশিট দাখিল করে। তো এই ধরনের ক্ষেত্রে কখন এই জিনিসটা আইনসঙ্গত হবে সেই বিষয়টা আমরা ছোট্ট একটা আলোচনা করবো। দ্বিতীয় ওয়ার্কশপে আমাদের আহ, এরকম দুইটা টপিক আমরা নির্ধারণ করেছি। সেটা হলো যে যৌন সঙ্গমের কারণে ধর্ষিত ব্যক্তির শরীরে প্রকাশিত কি কি সেই লক্ষণ বা চিহ্ন যা ধর্ষণের অপরাধকে ইঙ্গিত করে। যখন যৌন সঙ্গমের একটা অভিযোগ করে কোনো মহিলা, তখন certainly there shall be some sign and symptoms on her body internally and externally। যখনই কোনো মহিলা দাবি করবে যে তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়েছে, অথবা she has been compelled to have sex with the offender, এ ধরনের যখন এলিগেশন আনবে, তখন তার স্ত্রী জননেন্দ্রিয়ে, অথবা যেটাকে জেনিটাল বলে, উইমেন জেনিটাল, এটা ইন্টারনালি ক্ষতিগ্রস্ত হবে, এক্সটার্নালিও তার কিছু সাইন সিমটম থাকবে,
এবং তার ব্রেস্টে চিহ্ন থাকবে। এরকম নানা জায়গায় তার শারীরিক চিহ্ন থাকবে, বা অফেন্ডারের সঙ্গে তার একটা ধস্তাধস্তি হবে, সে স্ট্রাগল হবে একটা তাদের মধ্যে। এই নানাভাবে এই ভিকটিমের শরীরে এই বিভিন্ন ধরনের সাইন সিমটম, চিহ্ন আমরা দেখতে পাবো। মার্কস, ব্রুইজ, ওন্স, এগুলো থেকে আহ, আমরা একটা ধারণা পেতে পারি যে তার অভিযোগটা সত্য কিনা। তো এই ধরনের ক্ষেত্রে আমরা একটা টপিক নির্ধারণ করেছি যে হোয়াট আর দোজ সিমটমস অ্যান্ড সাইন অফ সেক্সুয়াল ইন্টারকোর্স। যদি সেক্সুয়াল ইন্টারকোর্সের অভিযোগ আনা হয়, তাহলে অবশ্যই দেয়ার মাস্ট বি সাম সাইন অ্যান্ড সিমটমস দ্যাট ইন্ডিকেট রেপ। এই জিনিসটা আমরা আপনাদের দেখাই দেবো। তাহলে আপনি অ্যাজ এ ডিফেন্স কাউন্সিল হিসেবে আপনার জন্য এই সাইন সিমটম গুলো জানা, বোঝা, উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর ভিত্তিতে আপনি যখন জামিন হিয়ারিং করবেন বা ক্রস এক্সামিন করবেন, এগুলো আপনার খুব কাজে লাগবে, বা আর্গুমেন্টস হিয়ারিং করবেন। একইভাবে আমরা আপনাদের এই উইমেন জেনিটাল বা ফিমেল জেনিটাল ইসটি, রিপ্রোডাক্টিভ হেলথ, অর্থাৎ স্পেশালি দ্য ভ্যাজাইনা অফ উইমেন, এর যে ডিফারেন্ট পার্টস গুলো থেকে ফিমেল, মানে পার্টস অফ দ্য ফিমেল বডি দ্যাট মে বি এফেক্টেড বাই সেক্সুয়াল ইন্টারকোর্স অ্যান্ড হুইচ বিয়ার্স দ্য প্রুফ অফ রেপ, এই জিনিসগুলো সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। অর্থাৎ ফিমেলের বডি পার্টস যেগুলো অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে বাই ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, সেগুলো সম্পর্কে আপনাদের আমি একদম ছবিতে দেখাই দেবো, যে ভ্যাজাইনার ডিফারেন্ট পার্টস গুলো কিভাবে ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্সে ক্ষতিগ্রস্ত হয়, যেগুলো ধর্ষণের আহ, প্রমাণ বহন করে। দ্বিতীয় ওয়ার্কশপে এই দুইটা আমরা টপিক রেখেছি। এই দুইটা সুন্দর করে আলোচনা করা হবে, যেগুলো থেকে আপনি এলিমেন্টস নিয়ে বুঝতে পারবেন যে আসলে আদৌ ধর্ষণের যে অভিযোগ করা হয়েছে আহ, এটা সঠিক কিনা। একজন মহিলা যখন ধর্ষণের অভিযোগ করবে, তখন তার সাইন সিমটমস তার বাহ্যিকভাবে যেমন প্রকাশ করবে, তেমন তার অভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো তো দেখা দেবে। এমনকি তার মানসিক অবস্থার মধ্যেও এটা ফুটে উঠবে। তো এই জিনিসগুলো কিভাবে বুঝতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয় ওয়ার্কশপে আমরা বেশ কয়েকটা টপিক নির্ধারণ করেছি। এখানেও তিনটা টপিক আছে তৃতীয় ওয়ার্কশপে। তার একটা হলো, এটা খুবই ইম্পর্টেন্ট এই ওয়ার্কশপটা, এটা হলো ডিফারেন্ট স্টেজেস অফ মেডিকেল এক্সামিনেশন অফ এ রেপ। অর্থাৎ একজন রেপ ভিকটিম, একজন যখন ব্যক্তি অভিযোগ করে যে তিনি ধর্ষিত হয়েছেন, তাকে তার সঙ্গে ফোর্সফুলি ইন্টারকোর্স করা হয়েছে, তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার একদম শুরু থেকে শেষ পর্যন্ত তাকে যে এক্সামিন গুলো করে, ফিজিক্যাল এক্সামিনিং করে, এর স্টেজ গুলো কি, বা আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলো কি, উম, বা জাতিসংঘ কর্তৃক নির্ধারিত যে রেপ ভিকটিম এক্সামিনেশন প্রোটোকল আছে, সেগুলোর দৃষ্টিতে মানে আলোকে আমরা আলোচনা করব যে আমাদের দেশে যখন একজন ধর্ষিত ব্যক্তি ডাক্তারের কাছে যায়, তো ডাক্তার তাকে ফিজিক্যালি এক্সামিন করার ক্ষেত্রে কোন কোন স্টেপস গুলো অনুসরণ করে, এই স্টেপস গুলো তিনি সঠিকভাবে অনুসরণ করেছে কিনা, এখানে কোনো ল্যাপস আছে কিনা, ল্যাসেস আছে কিনা, এই জিনিসগুলো আমরা সুন্দর করে আপনাদের দেখাই দেবো। তৃতীয় ওয়ার্কশপের দ্বিতীয় যে টপিকটা, অর্থাৎ 9 নম্বর যে টপিকটা, সেখানে আমরা রেখেছি যে ডাক্তারি পরীক্ষার রিপোর্টে উল্লিখিত বিভিন্ন ফাইন্ডিংস এর অস্পষ্টতা। হুম আহ, যে একটা ফর্ম ওরা ফিল আপ করে ওই ভিকটিমকে, ধর্ষিত ব্যক্তিকে ফিজিক্যালি এক্সামিন করার পর, ওই যে ফাইন্ডিংস গুলো, তার শরীরে কোথায় মার্কস, ব্রুইজ, ওন্স দেখতে পেলো, তার হাইমেন ইনটেক্ট আছে কিনা, তার ব্রেস্টের শেপ সাইজটা কিভাবে কিরকম রয়েছে, তার নিপলটা কিরকম দেখা যাচ্ছে, হ্যাঁ, তারপর whether the vagina allows টু ফিঙ্গার, অথবা আর কি ধরনের পদ্ধতি তিনি প্রয়োগ করছেন, এই যে ফাইন্ডিংস গুলো, সেই ফাইন্ডিংস গুলো এই যে রিপোর্টটাতে তিনি তুলে আনছেন, এগুলো আহ, সঠিকভাবে তিনি এনেছেন কিনা, এই জিনিসগুলো আমরা দেখব। যে তার যে ফাইন্ডিংস এর কোনো অস্পষ্টতা আছে কিনা, স্বল্পতা আছে কিনা, কোন কন্ট্রাডিকশন বা বৈপরীত্য আছে কিনা, অথবা তিনি যে রিপোর্ট দিয়েছেন
বা যে মতামত দিয়েছেন সেটা আহ, আইনসম্মতভাবে গ্রহণযোগ্য কিনা। তারপরে 10 নম্বর টপিকে যে আমরা রেখেছি, আপনারা জানেন যে যখন থানায় একটা মামলা দায়ের হয়, ধর্ষণের অভিযোগ করা হয়, দেন এন্ড দেয়ার দ্য পুলিশ অফিসার মুভ টু দ্য স্পট। তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন, আহ, আলামত জব্দ করেন, আরো অনেক কাজ করেন, 161-এর জবানবন্দি নেন, আসামি গ্রেপ্তার করেন, এই ধরনের নানা ধরনের কাজ করেন। তো এইখানে আমরা আলাপ করব যে হোয়াট আর দ্য স্টেপস দ্যাট দ্য আইও মে টেক টু সিজ দ্য অ্যাপারেলস, ক্লথস ফর and for purpose of DNA text, to collect, preserve, labeling, packaging, and transporting the sample to the lab। এগুলোতে তদন্ত করে অফিসারের কোনো ল্যাবস আছে কিনা, ল্যাসেস আছে কিনা, বা মিস্টেক্স আছে কিনা, এগুলো সুবিধা আপনি ডিফেন্স কাউন্সিল হিসেবে কিভাবে নেবেন, অথবা আপনি যদি প্রসিকিউশন লয়ার থাকেন, তাহলে এগুলোকে কিভাবে ওভারকাম করবেন, এই বিষয়গুলো আমরা আহ, আলোচনা করব। যে তদন্তকারী পুলিশ অফিসার কর্তৃক ধর্ষণ সংক্রান্ত ডিএনএ স্যাম্পল সংগ্রহ, সংরক্ষণ, ল্যাবে প্রেরণের যে বিভিন্ন পদক্ষেপ এবং তার ত্রুটি বিচ্ছুতিগুলো, এবং এই রিপোর্টের ফলাফল বিচারে তার প্রভাব ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। চতুর্থ ওয়ার্কশপে আমরা 2টা টপিক রেখেছি। তার একটা হলো, 11 নম্বর টপিক হলো যে ধর্ষণের শারীরিক আলামত। অনেক সময় ধর্ষিতার বয়স নিয়ে ডিফেন্স কাউন্সিল থেকে প্রশ্ন উত্থাপন করা হয়, কারণ যৌন সঙ্গমের অপরাধ ধর্ষণের পর্যায়ে পড়ে কিনা সেক্ষেত্রে বয়স একটা মারাত্মক ভূমিকা রাখে, যেটা অনেক ক্ষেত্রে উপেক্ষিত থেকে যায় আমাদের বিচার ব্যবস্থায়, অথবা আইনজীবীরা এটা খুব ভালো করে রেইজ করে না ভিকটিমের এজটা। কারণ এজ মানে এজ ইজ ওয়ান অফ দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর when a sexual intercourse become rape। সো এটার ভিকটিমের বয়স নির্ধারণটা খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে রেডিওলজিক্যাল টেস্টের মাধ্যমে আহ, বয়স নির্ধারণ হতে পারে, আহ, অথবা তার এডুকেশনাল যদি সার্টিফিকেট থাকে তার মাধ্যমে হতে পারে, অথবা তার টিকা কার্ড থেকে হতে পারে, তার বার্থ সার্টিফিকেট হতে পারে, নানাভাবে তার এজ নির্ধারণ হতে পারে। এগুলো আমরা আলোচনা করব। এটাকে বনি টেস্ট বলে, যদি রেডিওলজিক্যালি টেস্ট করা হয় এটাকে বনি টেস্ট বলে। এবং ডিএনএ টেস্টের রিপোর্ট, এগুলো বিচারকে কিভাবে প্রভাবিত করে, স্পেশালি আমরা এই 3টা জিনিস, অর্থাৎ ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট, বনি টেস্ট এবং ডিএনএ টেস্ট, এই টেস্ট, এই 3টা টেস্টের রিপোর্ট কিভাবে বিচারকে প্রভাবিত করে, এই জিনিসগুলো আমরা আলোচনা করবো আপনাদের সঙ্গে। চতুর্থ ওয়ার্কশপের 12 নম্বর যে টপিকটা আমরা নির্ধারণ করেছি সেটা হলো যে হোয়াট ইজ দ্য এভিডেন্সিয়াল ভ্যালু অফ ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট অ্যান্ড ডিএনএ টেস্ট রিপোর্ট। অর্থাৎ যখন সাবমিট হবে ডিএনএ টেস্ট রিপোর্ট অথবা ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট, এগুলোর বিচারে এর সাক্ষ্যগত মূল্য কতটুকু থাকবে, আপনি ডিফেন্স কাউন্সিল হিসেবে এগুলোকে কিভাবে প্রশ্নবিদ্ধ করবেন, অথবা আপনি প্রসিকিউশন লয়ার থাকলে এগুলোর সুবিধা কিভাবে নেবেন, এই জিনিসগুলো আমরা আহ, আলোচনা করব। ডিএনএ টেস্ট রিপোর্ট আছে এই জন্য আহ, হতাশ হওয়ার কিছু নেই। ডিএনএ টেস্ট, স্যাম্পলিং, কালেকশন, প্রিজার্ভেশন অ্যান্ড সেন্ডিং টু দ্য ল্যাব, এগুলোর মধ্যে কোনো বৈপরীত্য আছে কিনা বা কোনো মিস্টেকস ল্যাপসেস আছে কিনা, এগুলো থেকে আপনি কি সুবিধা নিতে পারেন, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। শুধুমাত্র আহ, ধর্ষণের পজিটিভ সাইন আসছে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট টু প্রুভ আ কেস এগেইনস্ট দ্য একিউজড, এই জিনিসগুলো সুন্দর করে আলোচনা করা হবে। পঞ্চম ওয়ার্কশপ, এখানেও আহ, 4টা টপিক নির্ধারণ করা হয়েছে, মেইনলি এটা জামিন শুনানি সংক্রান্ত। পঞ্চম ওয়ার্কশপটা আমাদের আসামি বা আসামিগণের জামিন সংক্রান্ত, উম, শুনানি সংক্রান্ত। প্রথমে আমরা আলোচনা করব মানে আপনি কিভাবে, হাউ টু মেক দ্য কেস ডাউটফুল। একটা ধর্ষণ মামলার মানে ধর্ষকের আপনি জামিন মুক্তি চাচ্ছেন, এটা খুব সহজ বিষয় না। যে ধর্ষকের আপনি জামিন মুক্তি চাচ্ছেন, সেক্ষেত্রে মামলাটা কিভাবে আপনি ডাউটফুল করবেন, বা কোন কোন পয়েন্টস সামনে রেখে আপনি সাবমিশন করবেন টু ইনফ্লুয়েন্স দ্য মাইন্ড অফ এ জাজ অফ দ্য ট্রাইব্যুনাল,
অর দ্য ম্যাজিস্ট্রেট। এই জিনিসগুলো আমি আপনাকে সুন্দর করে দেখিয়ে দেবো যে হাতে নাতে ধৃত হওয়া সত্ত্বেও কোন কোন পয়েন্টস গুলো সাবমিট করে আপনি বেল হিয়ারিং করতে পারেন। একইভাবে আহ, সহযোগী যারা আসামি কো অ্যাকিউজড তাদের জামিন মুক্তির ক্ষেত্রে কোন কোন পয়েন্টস গুলো কে সামনে রেখে আপনি জামিন মুক্তির হিয়ারিং করবেন, সেটা আরেকটা টপিকে আমরা আলোচনা করব। আহ, এবং ভিন্ন আরেকটা টপিক, যে বিয়ের প্রলোভনে ধর্ষণের আহ, যে অভিযোগ, এবং এটা তো আপনারা জানেন নতুন করে এটা আবার সংজ্ঞায়িত করা হয়েছে। তো এই বিয়ের প্রলোভনে ধর্ষণের ক্ষেত্রে জামিনে মুক্তির দরখাস্ত মুখ করার ক্ষেত্রে কোন পয়েন্টস গুলোকে আপনি সামনে হাইলাইট করবেন, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। এবং যারা সহযোগী আসামি, বিশেষ করে আহ ধর্ষণ, এফআইআর বা নালিশি দরখাস্তে সাসপেক্ট করা হয়নি বা চার্জশিটে যাদের নাম এসেছে, তাদের জামিনে মুক্তির পিটিশনে কোন বিষয়গুলোকে হাইলাইট করে জামিন মুক্তির প্ল্যান করতে হবে, সেগুলো আলোচনা করবো। মেইনলি 5 নম্বর ওয়ার্কশপটা থাকবে আমাদের মেইনলি জামিন জামিন সংক্রান্ত বিষয়ে। আশা করি এই জামিন সংক্রান্ত বিষয়ে আলোচনা আপনাদের মানে দারুণভাবে জামিন শুনানিতে সহায়তা করবে। ষষ্ঠ ওয়ার্কশপে আমরা এখানেও 3টা টপিক নির্ধারণ করেছি। আপনারা জানেন আমাদের প্রত্যেকটা ওয়ার্কশপ 2 ঘন্টার করে, একটা না কিছুক্ষণ বিরতি দিয়ে 2 ঘন্টা হয়ে থাকে। তো ষষ্ঠ ওয়ার্কশপে আমাদের 17 নম্বর যে টপিকটা, সেটা আমরা ধর্ষণের অপরাধের কগনিজেন্স সম্পর্কে আলোচনা করব। যে অনেক সময় দেখা যায় যে ধর্ষক একজন মাত্র ব্যক্তি, আহ, তার আত্মীয় স্বজনকে তাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। তার পরবর্তীতে তার বাপ মা ভাই আরো অনেককে ধর্ষণের মামলায় জড়িত করে ইয়া করা হচ্ছে, এফআইআর লস করা হচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে কগনিজেন্স নেওয়ার ব্যাপারে আপনি কগনিজেন্সকে চ্যালেঞ্জ করতে পারবেন যে এটা আইনসম্মত হচ্ছে না। হুম। এই জিনিসগুলো আমি দেখাই দেবো যে জাজ অফ দ্য নারী শিশু ট্রাইব্যুনাল যে কগনিজেন্স নিচ্ছে, এই কগনিজেন্স কিভাবে আপনি চ্যালেঞ্জ করবেন বা সেটা আইনসম্মত হয়েছে কিনা কিভাবে আপনি বুঝবেন, এই জিনিসগুলো আলোচনা করা হবে 17 নম্বর টপিকে। ষষ্ঠ ওয়ার্কশপের 18 নম্বর যে টপিকটা, সেখানে আহ, ধর্ষক বা সহযোগী আসামির ডিসচার্জ পিটিশন কিভাবে আপনি মুভ করবেন, ডিসচার্জ এর ক্ষেত্রে কোন কোন পয়েন্টস দিয়ে আপনি পিটিশনটা মুভ করবেন, সেই জিনিসগুলো খুব চমৎকার ভাবে আমি শিখাই দেবো। যে আপনি ডিসচার্জ পিটিশনটা কিভাবে আহ, প্রস্তুত করবেন এবং মুভ করবেন। আর যদি আপনার কোনো কারণে ডিসচার্জ আপনি না পান, তাহলে তার প্রতিকার কি, আপনি কোথায় আপিল করবেন বা এটা কোয়াশ করবেন কিভাবে, ইত্যাদি বিষয়গুলো আমাদের 19 নম্বর টপিকে আলোচনা হবে। এরপরে আহ সপ্তম ওয়ার্কশপ আমাদের সপ্তম ওয়ার্কশপে 2টা টপিক নির্ধারণ করা হয়েছে, একটা হলো 20 এবং 21। 20 নম্বর টপিকে আমরা 22 ধারার জবানবন্দির সাক্ষ্যগত মূল্য সহ বিভিন্ন আসপেক্টস নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের প্রত্যেকটা মামলায় প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই প্রায় 10% ক্ষেত্রে এই 22 ধারার জবানবন্দি থাকে ভিকটিমের। তো ভিকটিমের এই যে 22 ধারার জবানবন্দি এই রেপ ট্রায়ালের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। তো এই 22 ধারার জবানবন্দি মানে কিভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয়, এটা জামিন শুনানিতে এর ত্রুটিগুলো কিভাবে তুলে ধরতে হবে, আহ, অথবা এটার জেরার সময় এটাকে কিভাবে আপনি কন্ট্রাডিক্ট করবেন বা আর্গুমেন্টস হিয়ারিং এ এটা কিভাবে এর সুবিধা নেবেন, ইত্যাদি বিষয়গুলো আমি আপনাদের শিখিয়ে দেবো। এবং আমি বলি কি, যে এই যে 22 ধারার জবানবন্দিটা, এটা ইজ দ্য ডিস্ট্রয়ার অ্যাট দ্য হ্যান্ড অফ দ্য একিউজড। এটা এমন একটা বিষয় যার দ্বারা আপনি ডিফেন্স কাউন্সিল হিসেবে পুরো মামলাটাকে শেষ করে দিতে পারেন। কারণ এই 22 ধারার জবানবন্দি নিতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় বা এখানে ভিকটিম যে কথাবার্তাগুলো বলেন, যে জবানবন্দিগুলো দেন, এর যে ত্রুটি বিচ্যুতি গুলো আপনি কিভাবে তুলে ধরবেন, এই জাতীয় বিষয়গুলো আমি আপনাদের শিখাই দেব। একইভাবে যারা প্রসিকিউশন থাকবেন, প্রসিকিউশন সাইডে থাকবেন, তারা এই 22 ধারার জবানবন্দিটার সুবিধা কিভাবে নেবেন এবং এইটার আলোকে কিভাবে জবানবন্দি করাবেন, কিভাবে এভিডেন্স লিক করাবেন, সেগুলো প্রসিকিউশন সাইডকে শেখানো হবে।
এটার দুইটা আসপেক্টসে শেখায় দেওয়া হবে টু এনশিওর দ্য জাস্টিস। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রসিকিউশন এবং ডিফেন্স কাউন্সিল উভয়ে এর মানে থেকে কিভাবে আইনি সুবিধাটা নিতে পারেন সেটা আলোচনা করা হবে। সপ্তম ওয়ার্কশপের দ্বিতীয় যে টপিকটা, দ্যাট ইজ 21 নম্বর যে টপিকটা, সেটা হলো যে ধর্ষকের যদি স্বীকারোক্তি থাকে, সেই স্বীকারোক্তির মানে অর্থাৎ দ্যাট ইজ কনফেশনাল স্টেটমেন্টটা ট্রু এবং ভলান্টারি কিনা, এবং একটা কনফেশনাল স্টেটমেন্ট কিভাবে ট্রু এবং ভলান্টারি বুঝতে হয়, তার টেকনিক গুলো কি, সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের বোঝাই দেব। যে যদি রেপ ট্রায়ালের ক্ষেত্রে আসামি পক্ষের আপনি লয়ার হয়ে থাকেন, তাহলে এই কনফেশনাল স্টেটমেন্টটা কিভাবে আপনি কন্ট্রাডিক্ট করবেন এবং দাবি করবেন যে এটা ট্রু এবং ভলান্টারি না, সেটা আপনাদের শেখাই দেব। একইভাবে প্রসিকিউশন লয়ারকে আমি এটা শিখাবো যে সাইডকে, যে এটা কিভাবে ট্রু এবং ভলান্টারি করতে হয়, হুম, এবং কিভাবে সেটা এভিডেন্স লিড করতে হয়, এই জিনিসগুলো বা আর্গুমেন্টসে কিভাবে তুলে ধরবেন যে এই কনফেশনাল স্টেটমেন্ট ট্রু এবং ভলান্টারি, এবং কনফেশনাল স্টেটমেন্ট যদি থাকে সেটাকে রিট্রাক্ট করবেন কিভাবে, সেই রিট্রাকশনের লিগ্যাল কনসিকুয়েন্সটা কি, এবং ঠিক কোন পর্যায়ে রিট্রাক্ট করলে কি ধরনের আইনি সুবিধা পাওয়া যায়, এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে সপ্তম ওয়ার্কশপের 21 নম্বর টপিকে। এরপর আমরা অষ্টম ওয়ার্কশপে এরকম দুইটা টপিক নির্ধারণ করেছি। আপনারা জানেন অনেক সময় নালিশি দরখাস্ত অথবা এফআইআর এ যে সকল ব্যক্তির নাম দেওয়া থাকে, তদন্ত করে পুলিশ অফিসার যখন চার্জশিট ফাইল করেন তখন কাউকে কাউকে এই অব্যাহতির প্রার্থনা দেন, অর্থাৎ ফাইনাল রিপোর্ট দিয়ে থাকেন। তো এই ধরনের ক্ষেত্রে আপনি প্রসিকিউশন লয়ার হিসেবে কিভাবে নারাজির দরখাস্ত আহ, প্রস্তুত করবেন, তার বিষয়বস্তুগুলো কি হবে, কিভাবে আপনি প্রোটেস্ট পিটিশন তৈরি করবেন, কিভাবে নারাজি পিটিশন করবেন, এই দুটার মধ্যে পার্থক্য কি, এবং তখন নারাজি পিটিশন ইনকোয়ারি রিপোর্টের আলোকে অথবা ইনভেস্টিগেশন রিপোর্টের আলোকে, দ্যাট ইজ পুলিশ রিপোর্টের আলোকে কিভাবে কোন কোন পয়েন্টস গুলো আপনি তুলে এনে একটা নারাজি দরখাস্ত তৈরি করবেন, এই জিনিসগুলো আমি শিখিয়ে দেব, সো দ্যাট যে আপনার এটা যেন সকলের বিরুদ্ধে কগনিজেন্স হয়ে যায়। তো এই নারাজি পিটিশন তৈরির ক্ষেত্রে আহ, বেশ দুর্বলতা দেখা যায় কোর্ট কাছারিতে। তো এই জিনিসগুলো আমি খুব সুন্দর করে আপনাদের শিখিয়ে দেবো যে নারাজি পিটিশন কোনটা, প্রোটেস্ট পিটিশন কোনটা, এবং নারাজি পিটিশন কিভাবে প্রস্তুত করতে হয়, অথবা প্রোটেস্ট পিটিশন কিভাবে তৈরি করতে হয়, এবং তারপরে প্রসেস গুলো কি, এবং এই নারাজি পিটিশন বা প্রোটেস্ট পিটিশন তৈরি করার ক্ষেত্রে আহ ইনকোয়ারি রিপোর্ট বা পুলিশ রিপোর্ট থেকে আপনি কিভাবে সহায়তা নেবেন, বা 161-এর দরখাস্ত আপনি, সরি, 161-এর পিটি স্টেটমেন্ট গুলোকে কিভাবে আপনি ব্যবহার করবেন ইত্যাদি বিষয়গুলো আমি খুব চমৎকার ভাবে আপনাদের দেখাই দেবো, এবং পিটিশনটা কিভাবে করতে হয় বা আদার যে প্রসিডিউর গুলো আছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। অষ্টম ওয়ার্কশপের 23 নম্বর যে টপিকটা, সেখানে এটা মামলাকে রেডি ফর ট্রায়াল কিভাবে করতে হয়, আহ, বা ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ক্ষেত্রে কি আপনার কি ভূমিকা, আইনজীবীর কি ভূমিকা, বা প্রসিকিউশন কিভাবে এটাতে রোল প্লে করবে, এই দিকগুলো আমরা আলোচনা করব। আমাদের নবম ওয়ার্কশপ, এটা মেইনলি রেপ ট্রায়ালের প্রসিজিয়ার সম্পর্কে আহ, এবং রুলস অফ এভিডেন্স সম্পর্কে। এটা এখানে দুইটা টপিক, দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হবে 4টা টপিকে, হ্যাঁ, 4টা শিরোনামে দুইটা বিষয় আলোচনা করা হবে। একটা হলো ট্রায়াল প্রসিজিয়ার, নেক্সট হলো রুলস অফ এভিডেন্স। এই যে একটু আগে আমরা 22 ধারার জবানবন্দি নিয়ে আলোচনা করলাম, 22 ধারার জবানবন্দি কেবল স্পেশাল রুলস অফ এভিডেন্স। মামলার বিচারে এই 22 ধারার জবানবন্দির কি গুরুত্ব, এবং এটাতে যিনি ডিপোনেন্ট অর্থাৎ ভিকটিম, যিনি 22 ধারার জবানবন্দি দিয়েছেন, তাকে কিভাবে কন্ট্রাডিক্ট করবেন তার দেওয়া ডিপোজিশনের সঙ্গে, এই জিনিসগুলো আমি খুব প্র্যাকটিক্যালি আপনাদের আহ, দেখাই দেব। এবং একইভাবে এই ধর্ষণের মোকদ্দমায় উপস্থাপিত মৌখিক, দালিলিক এবং বস্তুগত সাক্ষ্য যেগুলো প্রসিকিউশন থেকে উপস্থাপন করা হবে, এবং কি ধরনের দালিলিক
মৌখিক এবং বস্তুগত সাক্ষ্য উপস্থাপন করবেন, কিভাবে এগুলি এক্সিবিট করবেন, এগুলো যেমন আমরা প্রসিকিউশন সাইড থেকে আলোচনা করব, একইভাবে ডিফেন্স কাউন্সিল হিসেবে ডিফেন্স সাইড থেকে এই উপস্থাপিত মৌখিক দালিলিক ও বস্তুগত সাক্ষ্যের আহ, উম, আহ, গ্রহণযোগ্যতা এবং প্রাসঙ্গিকতা নির্ধারণের ক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে, এবং সেগুলো কিভাবে আপনি প্রশ্নবিদ্ধ করবেন, এই বিষয়গুলোর পারস্পরিক আলোচনা আমরা করব। এবং আহ, কাকে কাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করবেন, কাকে কি ধরনের বক্তব্য বলাবেন, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। যদি নালিশি দরখাস্ত হয়, নালিশি দরখাস্ত ড্র করার সময় আপনাকে খুবই ক্যালকুলেটেড ওয়েতে চিন্তা করতে হবে যে হু মানে টু হুম ইউ আর গোয়িং টু প্রপোজ অ্যাজ এ উইটনেস। নালিশি দরখাস্ত হলে, এফআইআর হলে সেখানে আপনার হাত নাই। আহ তদন্ত করে পুলিশ অফিসার সিএস এর 6 নম্বর কলামে সেখানে কিছু ব্যক্তির নাম অ্যাজ এ উইটনেস হিসেবে প্রপোজ করে থাকে। হাত না থাকলেও অ্যাট দ্য টাইম অফ ট্রায়াল আপনি 540-তে, সিআরপিসির 540-তে অ্যাপ্লিকেশন দিয়ে প্রয়োজনীয় ব্যক্তিকে আপনি আবার প্রসিকিউশন সাইডে সাক্ষী হিসেবে আদালতে আহ্বান করতে পারেন। তো এই সাক্ষ্য উপস্থাপনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং স্পেশালি যদি ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টের সাক্ষ্যগত মূল্যর বিষয়টা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, এখানে প্র্যাকটিক্যালি যখন ডাক্তার সাহেব আসবে তাকে কিভাবে জেরা করবে এবং তার সাক্ষ্যের সাক্ষ্যগত মূল্য কি থাকবে, ইত্যাদি বিষয়গুলো আলোচনা করা হবে। এবং পাশাপাশি এই ধর্ষণের ট্রায়ালে প্রমাণের ভার কার উপর এবং প্রমাণের মান কি হবে বা প্রমাণের পদ্ধতি কি হবে, অর্থাৎ যে চার্জটা আনা হয় ধর্ষকের বিরুদ্ধে, সেই চার্জটা আনলেই তো যথেষ্ট না। ইট ইজ টু বি প্রুভড বাই প্রডিউসিং এভিডেন্স। তো সেই এভিডেন্স দালিল, সেটা টেস্টিমনি হতে পারে, ডকুমেন্ট হতে পারে, সেটা ম্যাটেরিয়াল হতে পারে। এবং অধুনা আহ, আমাদের ইলেকট্রনিক এভিডেন্স থাকতে পারে, অথবা ভিকটিমের সঙ্গে অফেন্ডারের ধর্ষণের কনভারসেশন থাকতে পারে, হোয়াটসঅ্যাপ মেসেজ থাকতে পারে। নানা ধরনের যে ইলেকট্রনিক এভিডেন্স গুলো থাকে, সেগুলো সাক্ষী কিভাবে প্রডিউস করবেন এজ এ প্রসিকিউশন, সেটা আমরা আলোচনা করব। এবং একইভাবে ডিফেন্স কাউন্সিল থেকে আপনি সেগুলোকে কিভাবে কন্ট্রাডিক্ট করবেন, জেরার মাধ্যমে সেগুলোকে ফলসিফাই করার চেষ্টা করবেন, ডিসপ্রুভ করার চেষ্টা করবেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমাদের লাস্ট ওয়ার্কশপ, 10ম ওয়ার্কশপ, এখানে বেশ কয়েকটা টপিক নির্ধারণ করা হচ্ছে, 5টা টপিক। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে এখানে আমরা জেরা শিখবো। হ্যাঁ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেজ অফ দিস রেপ ট্রায়াল। যে আপনারা সকলে জানেন, বা এরকম একটা মিথ আছে যে রেপ ট্রায়ালের ক্ষেত্রে ডিফেন্স কাউন্সিলরা খুবই পচা পচা কোশ্চেন করে, যেগুলো কানে শোনা যায় না। আমার মনে হয় এগুলোর কোনো দরকার নেই। হ্যাঁ, এসব অনুচ্চারিত বাক্য দিয়ে জেরা করার কোনো প্রয়োজন হবে না। আমি আপনাকে শিখিয়ে দেবো যে জেরাতে আপনি কি ধরনের লিগ্যাল কোশ্চেন করতে পারেন। হুম লিগ্যাল কোশ্চেন কিভাবে করতে পারেন, অথবা ডিফেন্স কাউন্সিল হিসেবে আপনি ডিফেন্সটা কিভাবে নির্ধারণ করবেন, সেটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং সেই ডিফেন্সের আলোকে কিন্তু আপনাকে যারা কৌশলটা নির্ধারণ করতে হবে। এতে যারা ডিফেন্স কাউন্সিল থাকবেন তাদের রেপ ট্রায়ালের ক্ষেত্রে ডিফেন্স গুলো, লিগ্যাল ডিফেন্স গুলো কি কি হবে। যদিও আমাদের দেশে একটা প্রচলন আছে, ডিফেন্স থ্রু আউট দ্য কান্ট্রি নেওয়া হয়, যে মামলাটা মিথ্যা, আসামিকে মিথ্যাভাবে জড়িত করা হয়েছে, এই দুইটার বাইরে আমাদের দেশে আইনজীবীরা আর যেতে পারে না। কিন্তু লিগালি অন্তত 10-12 ধরনের ডিফেন্স নেওয়ার সুযোগ থাকে, এবং প্রত্যেকটা অপরাধের ভিন্ন ভিন্ন নেচার এবং ক্যারেক্টারের জন্য ভিন্ন ভিন্ন ডিফেন্স হয়ে থাকে। অথবা আমি এই কৌশলগুলো আপনাকে শিখিয়ে দেবো যে অন্তত রেপ ট্রায়ালে এখানে লিগাল ডিফেন্স গুলো কি হবে, অ্যাজ এ ডিফেন্স কাউন্সিল হিসেবে আপনি কি ধরনের ডিফেন্স নির্ধারণ করবেন, যার উপর ভিত্তি করে আপনি ভিকটিম সহ অপরাপর সাক্ষীদের জেরা করবেন, এমনকি ডাক্তার, তারপরে তদন্ত করে পুলিশ অফিসার অথবা অন্যান্য ব্যক্তিদের। এই জন্য এই যারার কৌশলটা এখানে শেখানো হবে, এবং যারা কি ধরনের লিগ্যাল কোশ্চেন করা যায় যাতে কেউ যৎসায় বা আপত্তি দিতে পারবেন, সেই বিষয়ে একটা টপিক থাকবে। তৃতীয় যে টপিকটা থাকবে, যে নালিশকারী বা এজাহারকারীকে, যিনি রেপ ভিকটিম, তাকে সরাসরি আপনি কিভাবে জেরা করবেন। এই জেরাটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং পুরো ট্রায়ালের এটা ব্যাকবোন, এই যারা শেখাটা। এবং প্রত্যেকটা আইনজীবীর একটা খুবই আকাঙ্ক্ষা থাকে যে যেন চমৎকার তিনি ট্রায়াল চমৎকার ভাবে জেরা করতে পারেন।
সে জেরার একদম আমি প্রশ্নোত্তর আকারে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই দেবো যে আপনি কোনটার পর কোনটা জেরা করবেন। আমি আশা করি যদি আপনি এই জেরাগুলো শিখেন, তাহলে যে কোনো ধরনের রেপ ট্রায়ালের ক্ষেত্রে আপনি এই প্রশ্নগুলো করতে পারবেন। এক্ষেত্রে ডাক্তারকেও আমরা শিখাই দেবো কিভাবে জেরা করবেন, কোন কোন পয়েন্টস জেরা করবেন, একইভাবে তদন্ত করে পুলিশ অফিসার কোন কোন পয়েন্টস এবং কিভাবে জেরা করবেন, রেপ ভিকটিমকে কিভাবে জেরা করবেন, এবং পাশাপাশি অন্য যারা সাপোর্টিং উইটনেস থাকবে তাদের কিভাবে জেরা করবেন ইত্যাদি বিষয়গুলো শিখিয়ে দেবো। দশম ওয়ার্কশপটা মেইনলি আমাদের ক্রস এক্সামিনেশন বেসড এবং ডিফেন্স শেখানো হবে আসামিকে। এই হলো আমাদের 10টা ওয়ার্কশপ আপনার নির্ধারণ করেছেন। আমাদের এই প্রেপ ট্রায়ালটা আমরা ঈদের পর শুরু করব, যেহেতু এখনো নতুন আইনটা আসেনি। নতুন আহ, যে নারী শিশু আইনের পরিবর্তন আসতেছে, বিশেষ করে রেফের ক্ষেত্রে, উম, শিশু রেফের ক্ষেত্রে যে পরিবর্তনটা আসতেছে, অথবা বিয়ের প্রলোভনে আহ, ধর্ষণ, সেটার যে ডিফারেন্ট একটা সংজ্ঞা আসতেছে, এই জন্য আমরা কিছুটা ওয়েট করতে চাই। আপনারা এরপরে আমরা ঈদের পর 4 এবং 5, অর্থাৎ শুক্র এবং শনিবার 2 দিন আমরা ক্লাস করব রাত্রে 8টা থেকে 10টা পর্যন্ত। আপনারা দোজ হু আর ইন্টারেস্টেড ইউ মে গেট অ্যাডমিশন বাই দিস টাইম। এই 2 সপ্তাহ, মানে 1 সপ্তাহেরও বেশি সময় থাকলো, আপনারা এই সময়ের মধ্যে ভর্তি হতে পারবেন। এবং 4 এবং 5 তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে, এভাবে 10টা ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। তো এখন এইগুলো আমাদের ভার্সন ট্রায়ালের কোর্স আউটলাইন। এখন আপনাদের যদি কোনো পরামর্শ থাকে যে অন্য কোনো টপিক নিয়ে আমরা আহ, আমাদের এই কোর্সটা সাজাতে পারি কিনা, সেই বিষয়ে আপনাদের মতামত থাকলে আপনারা মতামত দিতে পারেন। হুম। আপনারা সকলে হাত তুলেন। আই উইল গিভ ইউ অপরচুনিটি টু স্পিক ওয়ান আফটার অ্যানাদার। আপনাদের কারো কোনো কথা থাকলে আপনারা বলতে পারেন। ইউ রেইজ ইউর হ্যান্ড। আর যদি আপনাদের কারো কোনো কথা না থাকে, তাহলে আমরা আমাদের এই আলোচনা শেষ করব। হ্যাঁ, শুভ্র প্রামাণিক, প্লিজ লেট মি নো ইয়োর থটস। শুভ্র প্রামাণিক, আপনি স্যার কথা বলুন। আপনার আমি মিউট হয়ে গেছেন, আনমিউট করেন। আপনার মাইক্রোফোন মিউট হয়ে গেছে। স্যার স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আদাব স্যার। স্যার ওই আমার একটা ইয়ে ছিল স্যার, ওই অনেক সময় মিথ্যা মামলা করে রেপের। ও ইয়েস, এইটা সেক্ষেত্রে তো এইটা, স্যার এটা একটা বিষয়। আর আর্গুমেন্টটা স্যার একটু যদি আমাদের ছোট করে একটু শিখিয়ে দেন, যে লাস্টে গিয়ে আর্গুমেন্টটা আমরা কিভাবে করব। জি। এই তাহলে দুইটাই স্যার যদি ওকে, ইনক্লুড করা সম্ভব। হ্যাঁ, ফলস কেস। হুম। হ্যাঁ, থ্যাংক ইউ। ফলস কেস প্রসিডিং আমরা একটা আলোচনা করতে পারি। আর কি বললেন, একটা আর্গুমেন্টস। জি স্যার। থ্যাংক ইউ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। হ্যাঁ, এটা আমরা include করতে পারি। আর কেউ? স্যার ডিসচার্জ পিটিশন হিয়ারিং এর ব্যাপারে স্যার আমাদের এখানে একটু topic। হ্যাঁ, ডিসচার্জ পিটিশন হিয়ারিং এর আমরা একটা টপিক রেখেছি। হ্যাঁ, সেখানে আপনাদের মানে ডিসচার্জ পিটিশন কিভাবে মানে ড্রাফট করবেন, আপনি কোন কোন পয়েন্টস গুলো সেই পিটিশনে আপনি সন্নিবেশিত করবেন, সেই বিষয়গুলো আমরা দেখিয়ে কিভাবে মুভ করবেন সেটা দেখাবো প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আতাউল্লাহ সাহেব, প্লিজ। পয়েন্ট স্যার সবগুলি আছে, আমার ওই পয়েন্টের বিষয় না। সরি স্যার, জি। পয়েন্টের বাইরে একটা বিষয়। র্যাব মামলায় তো স্যার এটা তো আপোষযোগ্য মামলা না, হ্যাঁ, কিন্তু তারপরও যেহেতু এই ঘটনাগুলো স্যার আহ, আহ, প্রায় 30-40% আমরা দেখি কি পরিবার। হ্যাঁ, 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 আপনাকে শোনা যাচ্ছে না। আপনাকে শোনা যাচ্ছে না।
নিয়ে মামলাটা নিষ্পত্তি করে দেয়, বা জি জি। কেউ বলে একটা টেকনিক নেয় যে আপনি সাক্ষী দেন, সাক্ষী দেন, আমি দেখি ঘটনা দেখি নাই, শুনি নাই, জানি নাই, এইভাবে মামলাটা হুম শেষ করে দেয়। কিন্তু হুম কোন কোন জজ সাহেব আবার বাদশা দেয়, হুম বাদীকে জেলে দিতে বলে। তো হুম এইটা যে বলে, এইটা হ্যান্ডেল করা আমাদের জন্য তখন খুব কঠিন হয়ে যায়, যখন জজ সাহেব আপোষটা মানতে চায় না, বা হুম উনি হুম। এরকম ধমকাধমকি করে বাদীকে, এজাহারকারীকে বা ভিকটিমকে। এটা হ্যান্ডেল করি কিভাবে স্যার? তো এখন আপনারা একটা যদি পাতানো ম্যাচ খেলতে না পারেন তাহলে হবে? পাতানো ম্যাচে ফ্রি কিক, পাতানো ম্যাচে যদি ফ্রি কিক দিতে না পারে আইনজীবীরা, তাহলে তো বেশ কষ্টকর। তো এরকম ফিক্সিং ম্যাচ, তো যেহেতু ম্যাচ ফিক্সিং এ আছে, তাহলে তো একটা অভিনয় করতে হবে। আমি এটা ঠিক শিখাই দেবো আপনাদের, হ্যাঁ, যে আপনি কিভাবে ম্যাচ ম্যাচ ফিক্স করবেন এবং সেখানে কিভাবে ফ্রি কিক দেবেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করব আমাদের আহ, মূল কোর্সে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো এটা প্রায় বলি যে এরকম একটা ফিক্সিং ম্যাচ খেলতে পারতেছেন না, একটা ফ্রি কিক দেন, সাহস করেন, কথা বলেন, হ্যাঁ। তো উকিল মানে সাহেব, ওই ওই পার্টটা বাধাটা স্যার, যখন রেফারি যখন বাচ্চা দেয়, রেফারি সাহেব যখন বুঝে যায় যে ম্যাচটা ফিক্সিং, আম্পায়ার, তখন হ্যাঁ সমস্যাটা হয় আর কি স্যার। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি এটা আলাপ করবো আপনাদের সঙ্গে যে হাউ টু ফেস দিস সর্ট অফ প্রবলেম, বা জি স্যার, সিচুয়েশন কিভাবে, এই সিচুয়েশন কিভাবে ট্যাকেল করবো। ওকে, থ্যাংক ইউ স্যার। প্লিজ। আর কারো হাত দেখা যাচ্ছে না, মনে হয় কারো কোনো প্রশ্ন নেই আমাদের কোর্স সম্পর্কে, কারো কোনো জানার থাকলে ইউ মে আস্ক মি। মানিক দাস দেখা যাচ্ছে, মানিক দাস, হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার মাঝে মাঝে দেখা হয় যে স্যার, যে কোনো একটা রেপের মামলা করা হয়েছে, 15 বছর বা তার নিচের কোনো মেয়েকে, হতে পারে যে কোনো তার ছোট ভাই তাকে সহযোগিতা করেছে কোনো একটা পারপাসে। হুম তো হচ্ছে যে মেয়েটা মূলত ছোট ভাইয়ের মানে এলাকার কোনো ছোট ভাইয়ের সহযোগিতা নিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু ছোট ভাই এটার সাথে কানেক্টেড না, হয়তো বাসা থেকে বের হতে সহযোগিতা করেছে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে স্যার, যে রেপের মামলা দিচ্ছে ওই ছোট ভাইয়ের নামে, যে ছোট ভাই তাকে ভাগিয়ে নিয়ে যে রেপ করেছে, শারীরিক সম্পর্ক করেছে, আটকে রেখেছে। পরবর্তীতে স্যার মামলাটা দেয়া হয় স্যার এইভাবে। কিন্তু স্যার সিমেন্ট পাওয়া যায়, কিন্তু ওই সিমেন্টটা কিন্তু স্যার হচ্ছে যে অপরাধী আসামি ছোট ভাই তার না। হুম এখন স্যার এটা প্রমাণ করার উপায় কি? আবার এটা বলতেছে তদন্ত রিপোর্টে 164-এ, পুলিশের মাধ্যমে ওই মেয়েটা যে আমাকে একাধিকবার শারীরিক সম্পর্ক করা হয়েছে উইথ প্রোটেকশন। স্যার হুম। এই ক্ষেত্রে স্যার, যদিও রিপোর্ট এসছে মেডিকেল রিপোর্টে যে আসামির কোনো সিমেন্ট পাওয়া যায় নাই, তো এইখানে হুম। স্যার আমরা কিভাবে এই আসামিটাকে মুক্ত করতে পারি, যার বয়স 18 বছরের নিচে বা 18 বছরের ঊর্ধ্বে? 18 এটা একটু বছরের অ্যাড উপরে, করবেন স্যার। করছে স্যার। এটা আমরা আলোচনা করব। যদি এরকম হয় যে উইথ প্রোটেকশন তিনি যৌন সঙ্গম করেছেন, বা সেই প্রোটেকশন নেওয়ার কারণে যদি বীর্যের উপস্থিতি পাওয়া না যায়, হ্যাঁ, তাহলে ও অন্য যে কিন্তু স্যার আদার্স, ইন্টারকোর্স করেছে রিসেন্টলি, এটা স্যার আছে স্যার। তো আদার্স সাইন সিমটম থাকবে, তার কন্ডাক্ট থাকবে, হ্যাঁ, সুন আফটার দ্য ইনসিডেন্টস মেয়েটার কন্ডাক্ট কি ছিল, সেগুলো রেলিভেন্ট ফ্যাক্ট হবে। এই জিনিসগুলো আমি বুঝাই দেবো আপনাদের। জি স্যার, মানে এই সব ক্ষেত্রে মূলত হয় কি স্যার, মানে পারিপার্শ্বিক সকল কিছু স্যার মেয়ের পক্ষে চলে যায়। তো মেয়ে আবার হচ্ছে পারিবারিক চাপে পড়ে স্যার এই মিথ্যা মামলাগুলোতে সহযোগিতা করে। এ হচ্ছে স্যার হুম, সমস্যা। কিভাবে আসামিকে বের করা যায়, এটা একটা স্যার খুব চিন্তার বিষয় স্যার। আচ্ছা ঠিক আছে, এগুলো আলোচনা ধন্যবাদ হবে, স্যার। সেই জন্যই তো আমরা এই ট্রায়ালটার আয়োজন করেছি। হ্যাঁ, জি স্যার। ইনশাআল্লাহ আই ক্যান স্যাটিসফাই অল দ্য কোশ্চেন্স। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, শহীদুল ইসলাম from পটুয়াখালী। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। স্যার ওই একটা টপিক একটু রাখা দরকার স্যার, বিশেষ করে ওই যে মেল শিশু, বিশেষ করে মাদ্রাসায় হুম অনেক হুম হুম ঘটনাকে 9-এর 1-এ স্যার কাউন্ট করে স্যার। এক্ষেত্রে স্যার ওই যে অনেক পারস্পরিক স্যার মতবিরোধ আছে আইনের, যে হ্যাঁ। মেইলটাকে রেপ হিসাবে আসবে কিনা। এখানে স্যার পুলিশের সদর দপ্তরের একটা চিঠি আছে সকল থানায়, দিয়ে দিছে যে এই ধরনের বলাৎকারের ঘটনা 9-এর 1-এ কাউন্ট করা। স্যার এইগুলোর আইনানুগ ভিত্তি আদৌ আছে কিনা স্যার এই বিষয়ে?
হ্যাঁ, খুব চমৎকার একটা বিষয় আপনি উদ্রেক করেছেন। এটাতে বেশ আলোচনার মানে সুযোগ আছে, এবং আমার কাছে কেস ল আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ। এটা আমি আপনার পয়েন্টসটা নোট নিলাম। এইটা, হ্যাঁ, এটা হতে পারে। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা খুব চমৎকার জাজমেন্ট আছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়, কি হবে কি হবে না, কোন কোন অবস্থায় হবে, ইত্যাদি এই বিষয়গুলো। থ্যাংক ইউ। এটা টু রিমাইন্ড মি দিস অ্যান ইম্পর্টেন্ট টপিক। আর সবুজ দাস কিছু বলবেন, প্লিজ? জি স্যার। স্যার আদাব, স্যার ভালো আছেন? জি, ইনশাল্লাহ আছে, প্লিজ। স্যার, আহ, সবচেয়ে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সেশন আয়োজন করার জন্য। স্যার, এতে থাকতে পেরে খুবই আনন্দিত হব, ভালো লাগবে স্যার। স্যার, একটা বিষয় যেটা আমি কি করতেছিলাম আপনার সাথে, আপনার এর আগে আমি একটা কোর্স করেছি চেক ডিজাইনার ট্রায়াল। খুবই ভালো লেগেছে স্যার, খুবই এনজয় করেছি, অনেক কিছু শিখতে পেরেছি। স্যার, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে প্রশ্নোত্তর পর্বগুলো থাকে প্রতি সেশনে, হ্যাঁ, এই হ্যাঁ, প্রশ্নোত্তর পর্বগুলোকে কি স্যার একটু রেকর্ড আকারে দেওয়া যায় আমাদেরকে, তাহলে উপকৃত হতাম। এভাবে এখান থেকে অনেক প্রশ্ন আমরা, অনেক সমস্যাগুলো স্যার আমরা শিখতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। এবং 10 জনের সমস্যা যদি আমরা জানতে পারি, হুম, তাহলে হুম। স্যার আমরা অনেক ইয়ে হব, রিচ হব এই সমস্ত ইস্যু। স্যার, ঠিক আছে। এটা স্যার একটা রিকোয়েস্ট রইলো স্যার, যদি সম্ভব হয় তাহলে স্যার একটু ট্রাই করবো। ঠিক আছে, ইনশাল্লাহ। আপনাদের প্রশ্নোত্তর সেশনটা এখন থেকে রেকর্ড দেওয়া যায় কিনা আমি অ্যাক্টিভলি চিন্তা করবো, ইনশাল্লাহ। জি স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। thank you. তো আর কারো হাত দেখা যাচ্ছে না। আপনাদের আরো যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের গ্রুপ যেটা আছে, রেপ ট্রায়াল সিজন 3 হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা সেখানে প্রশ্ন লিখতে পারেন, অথবা আমাকে প্রাইভেট হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। আর আপনারা আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে এখানে যদি করতে সমস্যা মনে করেন, তাহলে আপনারা আমাকে প্রাইভেটলি মেসেজ করতে পারেন, আই উইল আনসার। এবং আমরা এই কোর্সটা, নতুন যে সংশোধিত আইন, সেটার জন্য আমরা ওয়েট করছি। যে ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তন আসতেছে, বিয়ের প্রলোভনে ধর্ষণ, সেটার নতুন করে ডিফাইন করা হচ্ছে, এবং শিশু ধর্ষণের মামলাগুলো স্পেশাল ট্রাইব্যুনালে বিচার করার জন্য সেখানে কিছু পরিবর্তন আসতেছে। তো বেশ কিছু পরিবর্তন আসতেছে, এইটার জন্য ওয়েট করছি আমরা। তবে সার্টেনলি আশা করি, মানে বিফোর ঈদ ভ্যাকেশন দেয়ার উইল বি অ্যান অর্ডিন্যান্স অন দিস অ্যামেন্ডমেন্টস। তো সেই কারণে আমরা সপ্তাহখানেক ওয়েট করছি। এরপর ঈদের পর থেকে, অর্থাৎ 4-5, এই 2 দিন আমরা 4 থেকে আমাদের ইয়া কোর্স শুরু করব। আপনারা সেভাবে প্রস্তুতি নেবেন। তো সে নাগাদ আপনারা ভালো থাকেন। কথা হাফেজ, সালাম আলাইকুম এভরিবডি। আদাব আর স্যার। আপনার কোর্সে ভর্তি আসসালামু হতে আলাইকুম স্যার। তারা যোগাযোগ করবেন।